প্রয়াণ দিবসে বেগম সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। তিনি বেগম সুফিয়া কামাল একাধারে কবি, লেখক, বুদ্ধিজীবী, নারী নেত্রী, সমাজ সংগঠক, সর্বোপরি বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী। সুফিয়া কামালের জন্ম 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। তার পিতা সৈয়দ আব্দুল বারী পেশায় ছিলেন উকিল। সুফিয়া কামালের যখন 7 বছর, তখন তার পিতা গৃহত্যাগ করেন। নিরুদ্দেশ পিতার অনুপস্থিতিতে তিনি মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহ পরিচর্যায় লালিত পালিত হতে থাকেন। যে সময়ে মুসলিম মেয়েরা শিক্ষা দীক্ষায় ছিল একেবারেই পশ্চাৎপদ, সে সময়ে সুফিয়া কামালের মতো স্বশিক্ষিত ও সমাজ প্রগতি সচেতন নারীর আবির্ভাব ছিল এক অসাধারণ বিষয়। শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার পারিবারিক ও সামাজিক পরিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দু ভাষার চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখে নেন। 1918 সালে সুফিয়া কামাল মায়ের সঙ্গে কলকাতা যান। সেখানে তার সাক্ষাৎ হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে। কিছুদিন পরে তিনি শায়েস্তাবাদ ফিরে আসেন বটে, কিন্তু তার শিশু মনে রোকেয়া দর্শনের সেই স্মৃতি অম্লান হয়ে থাকে। রোকেয়ার ব্যক্তিত্ব তাকে অবিরাম অনুপ্রাণিত করতে থাকে। 1923 সালে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। পরে তিনি সুফিয়া এন হোসেন নামে পরিচিত হন। সৈয়দ নেহাল হোসেন সুফিয়া কামালকে সমাজ সেবা ও সাহিত্য চর্চায় উৎসাহ দেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দেন তিনি। ফলে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন। 1923 সালে তিনি রচনা করেন তার প্রথম গল্প সৈনিক বধূ, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। 1925 সালে বরিশালে মহাত্মা গান্ধীর সঙ্গে সুফিয়া কামালের সাক্ষাৎ হয়। এর পূর্বে গান্ধীর স্বাধীনতা সংগ্রামের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি কিছুদিন চরকায় সুতা কাটেন। তিনি এ সময় নারী কল্যাণমূলক সংগঠন মাতৃমঙ্গলে যোগ দেন। সুফিয়া কামাল তাঁর স্বামীর সঙ্গে কলকাতায় গেলে সেখানে বিশেষ বিশেষ বাঙালি ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় কাজী নজরুল ইসলাম এর সাথে। তিনি সুফিয়া কামালের কবিতা পড়ে মুগ্ধ হন এবং সেগুলো পত্রিকায় প্রকাশের জন্য তাকে উদ্বুদ্ধ করেন। সওগাত সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন 1926 সালে তার প্রথম কবিতা বাসন্তী প্রকাশ করেন।
1929 সালে সুফিয়া কামাল বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মুসলিম মহিলা সংগঠন আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম এ যোগ দেন। এখানে নারী শিক্ষা ও সামাজিক সংস্কার সহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়া কামালকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার উপর অনেক কবিতা রচনা করেন এবং তার নামে মৃত্তিকার ঘ্রাণ শীর্ষক একটি সংকলন উৎসর্গ করেন। তিনি রোকেয়া সাখাওয়াত স্মৃতি কমিটি গঠনে সহায়তা করেন, যার প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হল রোকেয়া তার নামে করা হয়। 1931 সালে সুফিয়া কামাল মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় মহিলা ফেডারেশন এর সদস্য নির্বাচিত হন। 1932 সালে তার স্বামী মারা যান। 1933 থেকে 1941 পর্যন্ত তিনি কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। এই স্কুলেই তার পরিচয় হয় প্রাবন্ধিক আব্দুল কাদির এবং কবি জসিম উদ্দিন এর সঙ্গে। স্কুলে শিক্ষকতার পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য চর্চাও করতে থাকেন। 1938 সালে প্রকাশিত হয় তার সাঁঝের মায়া কাব্যগ্রন্থটি। এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এটি পড়ে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এর মাধ্যমেই সুফিয়া কামালের কাব্যখ্যাতি ছড়িয়ে পড়ে। পরের বছর আপনজন ও শুভানুধ্যায়ীদের ইচ্ছায় তিনি চট্টগ্রামের লেখক ও অনুবাদক কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পুনরায় পরিণয় সূত্রে আবদ্ধ হন। সেই থেকে তিনি সুফিয়া কামাল নামে পরিচিত হন। 1964 সালে কলকাতায় যখন হিন্দু মুসলিম দাঙ্গা বাধে, তখন দাঙ্গা পীড়িতদের সাহায্যের ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি লেডি ব্রাবোর্ন কলেজ এ একটি আশ্রয় কেন্দ্র খোলার ব্যাপারে সাহায্য করেন। পরের বছর মোহাম্মদ নাসির উদ্দিন সাপ্তাহিক বেগম পত্রিকা প্রকাশ করলে তিনি তার প্রথম সম্পাদক নিযুক্ত হন। এ বছরেরই অক্টোবর মাসে তিনি সপরিবারে ঢাকা চলে আসেন। 1948 সালে সুফিয়া কামাল ব্যাপকভাবে সমাজসেবা ও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে শান্তি কমিটিতে যোগ দেন। এ বছরই তাকে সভানেত্রী করে পূর্ব পাকিস্তান মহিলা সমিতি গঠিত হয়। 1949 সালে তার যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয় সুলতানা পত্রিকা, যার নামকরণ করা হয় বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন গ্রন্থের প্রধান চরিত্রের নাম অনুসারে। 1952 সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, পাকিস্তান সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর দমন নীতির অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করলে তিনি তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান। 1961 সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে তিনি সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন পরিচালনা করেন। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ, বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুফিয়া কামালের 2 মেয়ে মুক্তি বাহিনীতে যোগ দেন এবং ভারতের আগরতলায় মুক্তিযোদ্ধাদের সেবার জন্য একটি হাসপাতাল স্থাপন করেন। সুফিয়া কামাল তার স্বামী ও ছেলে দেশের মধ্যেই থেকে যান মুক্তি বাহিনীকে সাহস ও শক্তি যোগানোর জন্য এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবরাখবর সরবরাহের জন্য। যুদ্ধকালীন সময়ে তিনি একাত্তরের ডায়েরি নামে একটি দিনলিপি রচনা করেন এবং এ সময়ে লেখা তার কবিতাগুলি পরবর্তীকালে মোর জাদুদের সমাধি পরে নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলিতে তিনি বাঙালিদের উপর পাক বাহিনীর নৃশংসতা বর্ণনা করেন এবং দেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এ সময়ে রচিত বেণীবিন্যাস সময় তো আর নেই কবিতায় মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য তিনি মহিলাদেরও আহ্বান জানান। স্বাধীনতার পরেও সুফিয়া কামাল অনেক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি যেসব সংগঠনের প্রতিষ্ঠাতা পদের দায়িত্ব পালন করেন সেগুলি বাংলাদেশ মহিলা পুনর্বাসন বোর্ড, বাংলাদেশ শিল্পী উন্নয়ন কমিটি এবং দুস্থ পুনর্বাসন সংস্থা। এছাড়াও তিনি ছায়ানট, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং নারী কল্যাণ সংস্থার সভানেত্রী ছিলেন সেই সব সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান। সুফিয়া কামাল একালে আমাদের কাল নামে একটি আত্মজীবনী রচনা করেছেন। তাতে তার ছোটবেলার কথা এবং রোকেয়া প্রসঙ্গ স্থান পেয়েছে। তিনি অনেক ছোট গল্প এবং ক্ষুদ্র উপন্যাসও রচনা করেছেন। কেয়ার কাটা 1937 সালে তার একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ মায়া কাজল 1951 সালে, 1957 সালে মন ও জীবন, 1964 সালে উদাত্ত পৃথিবী, 1969 সালে তিনি লেখেন অভিযাত্রিক ইত্যাদি। তার কবিতা চীনা, ইংরেজি, জার্মান, ইতালিয়ান, পোলিশ, রুশ, ভিয়েতনামিজ, হিন্দি ও উর্দু ভাষায় অনুদিত হয়েছে। 1984 সালে রুশ ভাষায় তার সাঁঝের মায়া গ্রন্থটি সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রপত্রিকায়ও তার বেশ কিছু কবিতা প্রকাশিত হয়। 2001 সালে বাংলা একাডেমি তার কিছু কবিতার ইংরেজি অনুবাদ নিয়ে মাদার অফ পার্লস অ্যান্ড আদার পোয়েম এবং 2002 সালে সুফিয়া কামালের রচনা সমগ্র প্রকাশ করেছে। সুফিয়া কামালের কবিতার বিষয় প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, জাতীয় উৎসবাদী, স্বদেশানুরাগ, মুক্তিযুদ্ধ এবং ধর্মানুভূতি। অন্তরঙ্গ আবেগের বিশিষ্ট পরিচর্যায় এবং ভাষাভঙ্গির সহজ আবেদন ঘন স্পর্শে তার কবিতা সুন্দর ও আকর্ষণীয়। তিনি ভ্রমণ ও ডায়েরি জাতীয় গদ্য এবং শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টিরও বেশি। সাহিত্যক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য সুফিয়া কামাল অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 1961 সালে তিনি পাকিস্তান সরকার কর্তৃক
তগমা-ই-ইমতিয়াজ নামক জাতীয় পুরস্কার লাভ করেন, কিন্তু 1969 সালে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার 1962 সালে, 21 পদক 1976 সালে, নাসির উদ্দিন স্বর্ণপদক 1977 সালে, মুক্তধারা পুরস্কার 1992 সালে, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার 1995 সালে, ওমেন্স ফেডারেশন অফ ওয়ার্ল্ড পিস ক্রেস্ট 1996 সালে। বেগম রোকেয়া পদক পান 1996 সালে। দেশরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বর্ণপদক 1996 সালে। স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছিলেন 1997 সালে। এই সব পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের লেনিন সেন্টেনারি জুবিলি মেডাল 1970 সালে এবং চেকোস্লোভাকিয়া মেডেল 1996 সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেন। 1999 সালের 20 নভেম্বর ঢাকায় তার জীবনাবসান ঘটে।